সাজবাতিতে আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য পঞ্চম অধ্যায় ফোর্থ সেমিস্টারের পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা সেটি হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 এবং তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেল কেন বলা হয় এটাও কিন্তু এর মধ্যেই রয়েছে। সুতরাং তোমরা দেখে নাও এই প্রশ্নটি, কারণ এই প্রশ্নটি এবছর কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে স্বাধীনতার পর ভারতবর্ষে। সেই তিনটে পরিকল্পনার মধ্যে দুটো পরিকল্পনা আজকে আমরা আলোচনা করব, কিন্তু এর মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটাই এবছর আসার চান্স সব থেকে বেশি। তবুও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমরা একটু দেখে নিই। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু হয়েছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে। হ্যারড এবং ডোমার এই মডেলের ওপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় স্বাধীন ভারতে 1951 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পরিকল্পনার মেয়াদ ছিল। কোন কোন বিষয়ের ওপরে জোর দেওয়া হয়েছিল? প্রথমে জোর দেওয়া হয়েছিল কৃষি এবং সেচ ক্ষেত্র। তোমরা জানো যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আজও ভারতবর্ষ কৃষি প্রধান দেশেই পরিণত হয়ে আছে, যার ফলে তোমরা দেখেছো যে কোভিড-19 কালেও ভারতবর্ষ কৃষি প্রধান হওয়ার জন্য আর্থিক দিক থেকে খুব একটা ভেঙে পড়েনি। সেইখানে পৃথিবীর বিভিন্ন ধনতান্ত্রিক যে পুঁজিবাদী দেশগুলো আছে যারা কিনা সমস্তটাই ব্যবসা বাণিজ্যের ওপরে পরিচালিত হতো, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের ব্যবসা হচ্ছে কনস্ট্রাকশনের, যাদের ব্যবসা হচ্ছে ব্যাংকিং, যাদের ব্যবসা হচ্ছে ওয়েপন, যাদের ব্যবসা হচ্ছে কার, যে বিভিন্ন যন্ত্রপাতি, দেখো সব ধরাশায়ী হয়েছিল এবং তাদের আর্থিক অবস্থার ঘাটতি এমন হয়েছিল যে ওদের দেশেই এবং প্রচুর পরিমাণে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে অনেকেই কিন্তু বেকার হয়ে ঘুরে বেরিয়েছে বা চাকরিচ্যুত হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ এই কৃষি প্রধান হওয়াতে ভারতবর্ষের আর্থিক ঘাটতি বা ভেঙে পড়েনি তাদের অর্থনীতি, এবং জিডিপি কমে গেলেও কিন্তু একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হয়নি যে সেখানে ওরা যে পরিমাণে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছিল, ইন্দোনেশিয়া যে পরিমাণে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছিল, ইতালি যে পরিমাণে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছিল, ভারতবর্ষ কিন্তু তা হয়নি। কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষির ওপর ভিত্তি করে সমগ্র ভারতবর্ষ চলে। তাই কৃষি ক্ষেত্রের উন্নতি এবং সেচ ব্যবস্থার উন্নতির ওপরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1 নম্বরে কিন্তু আমরা রেখেছি কৃষি ও সেচ ক্ষেত্র, এবং এখানেই পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছিল। এবং এই সময় দেখবো আমরা বিভিন্ন বিভিন্ন প্রকল্প তৈরি হয়েছিল এবং বিভিন্ন সেচ প্রকল্প, বিভিন্ন বাঁধ এই সময় তৈরি করা হয়েছিল, যেমন ভাঙ্গাল বাঁধ, নদী বাঁধ, এই রকম ভ্যালি, দামোদর ভ্যালি, ভাগড়া নাঙ্গাল, এই রকম বাঁধ কিন্তু এই কৃষিক্ষেত্রের দিকে তাকিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এইগুলোর মধ্য দিয়ে কৃষি এবং সেচ ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের আর্থিক কাঠামো বাড়াবার চেষ্টা করা হয়েছিল, শিল্পায়নে নয়। তাহলে এখানে তো শিল্পায়নে করতে পারতো, কিন্তু শিল্পের দিকে নজর দেয়নি। দেখো দ্বিতীয় পরিকাঠামো নির্মাণ। পরিকাঠামো নির্মাণের এই পয়েন্টে আমরা বলেছি যে আমাদের এই বিশাল ভারতবর্ষ প্রচন্ড পরিমাণে যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যাপার অর্থাৎ বিদ্যুৎ সংযোগ, যোগাযোগ ব্যবস্থা সমস্তটাই কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ সেচ ব্যবস্থার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সমস্ত কিছুর ওপরে কিন্তু নজর দেওয়া হচ্ছিল। সেচ থেকে শুরু করে সড়ক, বিভিন্ন জাতীয় সড়ক তার উন্নতি করানোর জন্য, সেই সড়কগুলোর আরো পরিকাঠামো উন্নত করবার জন্য যত সড়ক হবে, যত বিভিন্ন রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিন্যস্ত হবে, তত আর্থিক উন্নতি দেশের মধ্যে
আর্থিক সমৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্য দ্রুততর হবে এবং এখানকার শিল্পায়নতেও আরো সুবিধাজনক জায়গায় যাবে। এই জন্য পরিকাঠামোর উন্নয়ন দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য যাতে না বেড়ে যায়, দেশের আপামর জনগণ যাতে তাদের একটা ন্যূনতম মজুরির মধ্য দিয়ে তাদের জীবিকার নির্বাহের মধ্য দিয়ে সাংসারিক পরিকাঠামোর পরিষেবাগুলো নিয়ন্ত্রণ করতে পারে, সংসার জীবন পরিচালনা করতে পারে, তার জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়েছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। সাধারণ মানুষ তারা কিন্তু এই দিকটাকেই বেশি প্রাধান্য দিয়েছিল বলে মনে করেছিল এবং যার জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া হয়েছিল, যে আজকে একরকম কালকে আর একরকম, পরশু দিন আর এক রকম, ফাটকা বাজার, কালো বাজারি, এই সমস্ত দিকে কিন্তু খুব কড়া হাতে এইগুলো কিন্তু দেখভাল করার চেষ্টা করেছিল সেই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। নেক্সট হচ্ছে উদ্বাস্তু পুনর্বাসন। তোমরা জানো যে 1947 সাল থেকে শুরু করে পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ এবং এই যুগের দায়িত্ব প্রাপ্ত ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং সঙ্গ দিয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল এবং আমাদের ফজল আলী, এদের মতো লেখারা, এম পানিক্কর, হৃদয়নাথ কুঞ্জুরু, এদের মতো মনীষীরা। এবং এই পুনর্বাসনটা কিভাবে হবে এবং এই সমস্যা, উদ্বাস্তু সমস্যা কিভাবে সমাধান করা হবে তার জন্য কিন্তু তারা রূপরেখা ঠিক করেছিল এবং প্রথম রূপরেখাতেই তারা বলেছিল যে সমস্ত মানুষ উদ্বাস্তু হয়ে পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে এসে কিংবা পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান থেকে যেসব মানুষ ভারতবর্ষে এসেছে তাদের সবাইকে অন্তত অন্ন, বস্ত্র, বাসস্থান, ঘর বাড়ি, জমি জায়গা, জলের পরিষেবা, স্বাস্থ্যের পরিষেবা, চিকিৎসার পরিষেবা, এইগুলো কিন্তু তাদের দিতে হবে এবং এইগুলোই কিন্তু উদ্বাস্তু পুনর্বাসনের মধ্যে রাখা হয়েছিল। তাহলে এইখানে কি কি নিয়েছিল? ঘর, তাদের জায়গা জমি এবং তাদের জলের এবং স্বাস্থ্যের পরিষেবা সমস্তটা কিন্তু এই উদ্বাস্তু পুনর্বাসনের মধ্যে পড়ে। অর্থাৎ যে মানুষগুলো নিরাশ্রয় হয়ে এসেছে তাদেরকে পুনরায় আবার আশ্রয়ের মধ্যে এনে তাদেরকে নতুন জীবন দান করা, দেশভাগজনিত কারণে যে সমস্ত মানুষ উদ্বাস্তু হয়ে এসেছিল। নেক্সট হচ্ছে আয় বৈষম্য হ্রাস করতে হবে। অর্থাৎ ভারতবর্ষ তৃতীয় বিশ্বের একটি দেশ, উন্নয়নশীল দেশ, কিন্তু এই দেশের আয়ের একটা বৈষম্য আছে। অর্থাৎ কেউ দিনমজুর, আবার কেউ অনেক পয়সা ইনকাম করছে বা কেউ তার থেকে বেশি ইনকাম করে তাদের লাইফস্টাইল তৈরি করছে। এটা সব দেশে আছে, এটা এখনো আছে, এটা যে নেই তা নয়, কিন্তু তার মধ্যে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই সামঞ্জস্য, আয় বৈষম্য হ্রাস, সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি, যে কারণে ভারতবর্ষের অবস্থা এখনো কিন্তু এই নীতির মধ্যে আমরা রয়ে গেছি, এখনো এর সমস্যার সমাধান হয়নি। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই 5টা পয়েন্ট আমরা লিখে আসব। আমাদের নম্বর 4, এটার জন্য কিন্তু 4 আর 3টে মিলে যদি আসে সেটা কিন্তু প্রশ্নের মান বেড়ে যাবে, কিন্তু এখানে একটা একটা করে লিখলেই আমার মনে হয় ভালো হবে। এই ভিডিওতে আমি আরেকটা বিষয় তুলে ধরবো, নেহেরু মহলানবিশ মডেল, যে মডেলটা নেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, নেহেরু মহলানবিশ মডেল, এবং এটাও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। এটা শেষ হয়েছে 1956। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61। যে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামের মধ্যেই বুঝতে পারছো 5 বছরের জন্য। তো সেই 5 বছরের জন্য যে যে বিষয়গুলোকে উন্নত করবার জন্য, যে যে বিষয়গুলোকে আরো সুন্দর করে পরিকাঠামোর মধ্য দিয়ে উন্নতির জায়গা নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনাগুলো করা হয় সেগুলো এইখানে আমরা দিয়েছি 4টে পয়েন্ট। এবার প্রথমে চলে আসি যে পরিসংখ্যানবিদ মহলানবিশ প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তিনি ছিলেন পরিসংখ্যানবিদ। তিনি এই মডেলটাই রূপরেখা তৈরি করেছিলেন এবং তাকে শিলমোহর দিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। প্রথমে উদ্দেশ্য কি, কেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো 1951 থেকে 56, তারপরে কেন অনুভূত হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা? আমরা দেখেছি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলোকে সংশোধন করে যে বিষয়গুলোকে বেশি আলোকপাত করা হলো সেটা হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মূল উদ্দেশ্য কি?
মূল উদ্দেশ্য ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি ক্ষেত্রে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখব যে দ্রুত শিল্পায়ন এবং জাতীয় আয় বৃদ্ধি করতে হবে, অর্থাৎ দেশে শিল্পায়নও তৈরি করতে হবে, শিল্প তৈরি করতে হবে, ভারী শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রসায়ন শিল্প, এই বিভিন্ন ইস্পাত শিল্প, এই শিল্পগুলো কিন্তু তৈরি করতে হবে। তাহলে দেশের পরিকাঠামো আরো সুন্দর হবে, দেশ আরো উন্নত হবে, এই দিকে নজর দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় নজর দেওয়া হয়েছিল জাতীয় আয় বৃদ্ধি করতে হবে, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি মানুষ তাদের মাথাপিছু আয় যাতে বাড়ে এবং দেশের সমৃদ্ধি যাতে ঘটে, সেই দিকে কিন্তু নজর দেওয়া হয়েছিল। তাই প্রথম পয়েন্টে আমরা লিখব দ্রুত শিল্পায়ন। এই দ্রুত শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেখব বেশ কিছু দেশের মডেলকে সামনে রেখে বা বেশ কিছু দেশ আমাদেরকে সাহায্য করেছিল ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করতে। যেমন প্রথমে এখানে আমরা আসব যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটা যারা সাহায্য করেছিল ইংল্যান্ড এবং সোভিয়েত রাশিয়া, যেটা সাহায্য করেছিল ভিলাই স্টিল প্ল্যান্ট, সোভিয়েত রাশিয়া, ভিলাই স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর ইংল্যান্ড, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা সাহায্য করেছিল ইংল্যান্ড এবং পশ্চিম জার্মানির সহায়তায় গড়ে উঠেছিল রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। তাহলে রাউরকেল্লা যে স্টিল প্ল্যান্ট, এই তিনটে স্টিল প্ল্যান্ট তিনটে দেশ সাহায্য করেছিল, মনে থাকবে। একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া, একটা হচ্ছে ইংল্যান্ড এবং আরেকটা হচ্ছে আমাদের যেটা বললাম জার্মানি। এরপর চলে এসো নদীবাঁধ ও জলসেচের উন্নতি। ভাকরা নাঙ্গাল নদীবাঁধ তোমরা নাম শুনেছ, এইরকম নদীবাঁধ এই সময় আরো বেশি করে করা হয়েছিল, যেটা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে বিভিন্ন বাঁধ নির্মাণের কথা বলা হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও নদীবাঁধ ও জলসেচের উন্নতি করা হয়েছিল। অর্থাৎ কৃষিটাকে অবজ্ঞা করা হয়নি, কৃষিটাকে কিন্তু প্রথম সারিতে রাখা হয়েছিল, কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। সুতরাং কৃষকের কাছ থেকে আমরা যা পাবো অন্য জায়গা থেকে আমরা সেটা পাবো না। তাহলে দ্বিতীয়টা হচ্ছে নদীবাঁধ ও জলসেচের উন্নতি করা। এরপরে দেখো এই নদীবাঁধ ও জলসেচের উন্নতি করার ক্ষেত্রে আমরা দেখব পশ্চিমবঙ্গ এবং দামোদর, এইখানটায় কিন্তু অনেকটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ এই রাজ্যে দামোদর নদী এর উপরে। নেক্সট হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, যেটা প্রথম পঞ্চবার্ষিকীতে গ্রহণ করা হয়েছিল। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে তত সেই দেশের শিল্প, সেই দেশের পণ্যদ্রব্য এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত সুবিধা হবে, এবং এই সুবিধা যদি হয় তাহলে কি হবে, দেশের আর্থিক উন্নতি তত হবে। এরকম ছোট ছোট করে আমরা লিখবো এবং এই পয়েন্টগুলো কিন্তু লিখে অল্প অল্প লিখে আসলে আমাদের কিন্তু উত্তর কমপ্লিট হবে। এরপর লাস্টে দিয়েছি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পদক্ষেপ। এই 1958 সালে গড়ে ওঠে অ্যাটমিক এনার্জি কমিশন। 1958 সালে গড়ে ওঠে অ্যাটমিক এনার্জি কমিশন। শিক্ষার পাশাপাশি গবেষণা, শিক্ষার পাশাপাশি কিন্তু গবেষণা, এটাও কিন্তু নজর দেওয়া হয়েছিল। শুধু শিক্ষার জন্য না, বিভিন্ন গবেষণা কেন্দ্র ভারতবর্ষের, তোমরা এই মুহূর্তে জানো যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। সেটা পরমাণু হতে পারে, সেটা কৃষি ক্ষেত্রে হতে পারে, যে সেটা বিভিন্ন চাষের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন বৈদ্যুতিক ফুড প্রসেসিং হতে পারে, বিভিন্ন গবেষণা কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। তো সেইগুলো ফুড পার্ক থেকে শুরু করে, তো সেই রকম 1958 সালে প্রথম অ্যাটমিক এনার্জি কমিশন এটা কিন্তু গঠিত হয়েছিল। সুতরাং এই পয়েন্টগুলো যেগুলো বললাম, এই মুহূর্তে পরীক্ষার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নোটগুলো করতে হবে তার মধ্যে কিন্তু এটা অবশ্যই আছে, যে পয়েন্টগুলো লিখতে হবে এইগুলো বেশি লেখার কোনো জায়গা নেই, নম্বরও বেশি নয়, যতটুকু নম্বর ততটুকু আমরা লিখব। আর শেষ বেলায় বলে রাখি, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, অবশ্যই তোমরা নজরে রেখো এই চ্যানেলটার উপরে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে ধন্যবাদ।